নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের আলোচনা করব ক্লাস 11 সেমিস্টার 1 এর একটি গুরুত্বপূর্ণ কবিতা দ্য ব্যাঙ্গল সেলার্স। ব্যাঙ্গল সেলার্স মানে হলো চুড়ি বিক্রেতা। ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের পরম্পরাকে এই কবিতায় সরোজিনী নাইডু তুলে ধরেছেন। সরোজিনী নাইডু একজন বিখ্যাত পলিটিক্যাল ফিগার ছিলেন। তা চলো বন্ধুরা, ক্লাস 11 এর এই গুরুত্বপূর্ণ কবিতাটি পুঙ্খানুপুঙ্খভাবে আমরা পড়া শুরু করি। সরোজিনী নাইডু সম্পর্কে আমরা একটু জেনে নিই। দিস ইজ এ পোয়েম রিটেন বাই প্রমিনেন্ট ইন্ডিয়ান পোয়েট অ্যান্ড পলিটিশিয়ান দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া সরোজিনী নাইডু। কারণ সরোজিনী নাইডুকে দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া এই অভিধায় ভূষিত করা হয়। দিস পোয়েম ইজ মেইনলি অ্যাবাউট দ্য লাইফ অফ ইন্ডিয়ান ওমেন, দ্য ইন্ডিয়ান কালচার অ্যান্ড ট্র্যাডিশনস রিভলভিং অ্যারাউন্ড ওমেন wearing bangles as ornament. And friends, this poem was first published in the year 1912 in a collection of poems called The Birds of Time. তোমাদের এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। দ্য বার্ডস অফ টাইম এই কাব্যগ্রন্থটিতে এই কবিতা প্রথম প্রকাশিত হয়েছিল এবং তোমাদের মনে রাখতে হবে প্রথম কত সালে এই কবিতা প্রকাশিত হয়, 1912 সালে। এরপরে আমরা একটু জেনে নিই যে এই কবিতাটা কি বিষয়ক। দ্য পোয়েম রিভলভস অ্যারাউন্ড ব্যাঙ্গলস অর ব্রেসলেটস। তোমরা জানো হাতে যে চুড়ি পরা হয় সেই চুড়ি ইংরেজি হলো ব্যাঙ্গল। এবং দ্য ব্যাঙ্গল সেলার্স বলতে আমরা এই কবিতায় চুড়ি বিক্রেতাদের কথা জানতে পারবো, বা চুড়ি বিক্রেতারা কিভাবে তাদের চুড়ি এবং তার সৌন্দর্য এবং চুড়ির সঙ্গে কিভাবে সাংসারিক সুখ, শান্তি ও ঐতিহ্যের মিশ্রণে তারা কাস্টমারদের জড়ো করে, সেই বিষয়ক এই কবিতা। তাই দ্য পোয়েম রিভলভস অ্যারাউন্ড দ্য ব্যাঙ্গলস আর ব্রেসলেটস হুইচ আর অ্যান ইম্পর্টেন্ট অর্নামেন্ট ফর দ্য এম্বেলিশমেন্ট অফ ওমেন ইন ইন্ডিয়ান সোসাইটি। ভারতীয় সমাজে অলঙ্কার হিসাবে চুড়ি পরিধান করা হয়। অ্যাজ অ্যান ইন্ডিয়ান ওমেন পাসেস থ্রু দ্য ডিফারেন্ট স্টেজেস অফ লাইফ ফ্রম চাইল্ডহুড টু ওল্ড এজ, and the color and design of her wristlets or bangles change accordingly. বিভিন্ন বয়সের মহিলারা আমরা জানি তাদের শৈশবাবস্থা থেকে বৃদ্ধাবস্থা পর্যন্ত নানা রকমের চুড়ি পরে। তাদের রঙে, তাদের ডিজাইনে পার্থক্য আসে স্বাভাবিকভাবে, কারণ বিয়ের পিঁড়িতে যে মেয়েটা বসতে চলেছে বা গায়ে হলুদের সময় সে যে হলুদ রঙের চুড়ি পরে, সেই হলুদ রঙের কিংবা লাল রঙের চুড়ি নিশ্চয়ই বয়স্কা মহিলারা পরেন না। ফলে সরোজিনী নাইডু, যিনি কিনা ভারতের প্রথম দিকের যে সমস্ত কবিরা ইংরেজিতে কবিতা লিখতেন তাদের মধ্যে এক অগ্রগণ্য নাম, এবং তার এই ব্যাঙ্গল সেলার্স কবিতা ভারতের ঐতিহ্য, সংস্কৃতি, পরম্পরাকে সুন্দর করে তুলে ধরেছে এবং বিশেষ করে ভারতীয় মহিলারা যারা এই চুড়ি পরিধান করেন এবং চুড়ির যে মধ্যে যে সৌন্দর্য রয়েছে তাকেও তুলে ধরেছেন। সরোজিনী নাইডু সম্পর্কে আমরা একটু দেখে নিই। ফ্রেন্ডস, সরোজিনী নাইডু became a close associate of Gopal Krishna Gokhale, and Mahatma Gandhi during the Indian freedom struggle. And also she was a good friend of Rabindranath Tagore and Sarala Devi Choudhurani. So this famous poet সরোজিনী চট্টোপাধ্যায় নাইডু, এইটা ছিল তার অ্যাকচুয়ালি মানে জন্মসূত্রে সরোজিনী চট্টোপাধ্যায়, পরে নাইডু হয়েছিল। তিনি জন্মেছিলেন 13 ফেব্রুয়ারি 1879 এবং জন্মগ্রহণ করেন হায়দ্রাবাদে। এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ছিল তার পলিটিক্যাল পার্টি। তিনি কারণ একজন পলিটিক্যাল পার্সন ছিলেন। তার স্বামীর নাম ছিল গোবিন্দ রাজুলু নাইডু। তিনি 5 জন সন্তানের মাতা ছিলেন এবং বিশেষ করে পদ্মজা নাইডু, আমরা এই নামটি জেনে থাকব। পদ্মজা নাইডু উল্লেখযোগ্য। তিনি কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেন এবং তার নিকনেমগুলো ছিল নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, ভারত কোকিল, বুলবুল ই হিন্দ। এবং এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি তিনি অনেক সম্মানেও ভূষিত হয়েছিলেন। কাইজার ই হিন্দ মেডেল তিনি পেয়েছিলেন, নিজামস সিলভার জুবিলি মেডেল, ওমেন্স ইন্ডিয়া অ্যাসোসিয়েশন গোল্ড মেডেল এবং পদ্মভূষণ পুরস্কারেও তিনি পুরস্কৃত হন। তার বিখ্যাত অনেক বই রয়েছে। দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, ইন দ্য বাজার্স অফ হায়দ্রাবাদ, তারপরে দ্য ব্রোকেন উইং, এরকম অনেক রয়েছে। দ্য ইন্ডিয়ান উইভার্স,
palanquin bearers, in the bazaars of Hyderabad, ecstasy, the snake chamber, এগুলো তার বিখ্যাত বিখ্যাত লেখা। যাই হোক, এই কবি এবং এই পলিটিক্যাল ব্যক্তিত্ব 1949 সালের 2রা মার্চ 70 বছর বয়সে লখনৌতে ইউনাইটেড প্রভিন্সের এখন যেটার নাম উত্তরপ্রদেশ সেখানে তিনি প্রয়াত হন। Now friends, let's come directly to the discussion of the poem The Bengal Sailors by Sarojini Naidu. Each stanza of this poem consists of 3 rhyming couplets following a simple rhyme scheme of A A B B C C. মানে এখানে যে রাইম স্কিমটা ব্যবহার করা হয়েছে সেটা এ এ, মানে দেখো প্রথম লাইনের শেষে রয়েছে বিয়ার, দ্বিতীয় লাইনে রয়েছে ফেয়ার, তাহলে বিয়ারের সঙ্গে ফেয়ারের একটা মিল আছে, অন্তমিলের উপর নির্ভর করে এই রাইম স্কিম তৈরি করা হয়। ব্রাইট লাইট, যেমন করে তোমরা ওয়ার্ডসওয়ার্থের আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতাতেও এইরকম একটা পার্টিকুলার রাইম স্কিম পেয়েছো, সেটা সনেট কবিতা বলে তার একটা নির্দিষ্ট রাইম স্কিম রয়েছে, এই কবিতাতেও খুব ছন্দবদ্ধভাবে রয়েছে। লাইভসের সঙ্গে রয়েছে ওয়াইভস, তাই এখানে এ এ প্রথম দুটো লাইনে, তারপরের দুটো লাইনে বি বি, আর শেষ দুটো লাইনে, প্রথম স্তবকের শেষ দুটো লাইনে সি সি, এইরকম রাইমিং কাপলেটস গোটা কবিতা জুড়ে চলেছে। তো এসো আমরা এবারে কবিতার দিকে নজর দিই। Bengal sailors are we who wear our shining loads to the temple fair. Who will buy these delicate, bright, rainbow-tinted circles of light? Lustrous tokens of radiant lives for happy daughters and happy wives. Actually, Bengal sailors মানে চুড়ি বিক্রেতারা, তারা যেন কথক, they are the narrators. তাহলে এখান থেকে সব এমসিকিউ আমাদের কিন্তু জেনে রাখতে হবে। হু আর দ্য ন্যারেটার অফ দিস পোয়েম, এই কবিতার কথক কারা? আমরা বলবো বেঙ্গল সেলার্স, তাদের জবানিতে বা তাদের মাধ্যমে সরোজিনী নাইডু এই কবিতাটাকে তুলে ধরেছেন। বেঙ্গল সেলার্স আর উই, আমরা হলাম চুড়ি বিক্রেতা। হু বিয়ার, যারা বহন করি, বিয়ার একটি ভার্ব ফর্ম, এটার মানে হচ্ছে ক্যারি, ক্যারি মানে বহন করা। আওয়ার শাইনিং লোডস, আমাদের চকচকে বোঝা, শাইনিং মিন্স গ্লোয়িং, ব্রাইট। লোডস মানে বোঝা বা বার্ডেন আমরা নিয়ে যাই। এখানে লোডস বলতে কি বোঝানো হয়েছে? এই চুড়িগুলোকেই বোঝানো হয়েছে। চুড়িগুলোকে তারা যেন বোঝা আকারে মাথায় করে নিয়ে যান। কোথায় নিয়ে যান? টু দ্য টেম্পল ফেয়ার, মন্দিরের মেলাতে। অর্থাৎ আমরা এখানে ভারতবর্ষের একটা সুন্দর চিত্র পাচ্ছি, যেখানে মন্দির মসজিদের দেশ, সেই দেশে বিভিন্ন জায়গায় মেলা হয়। মেলাতে ক্রেতাদের বা কাস্টমারদের বিক্রি করার জন্য তারা চুড়ির বোঝা বা ঝাঁকা তারা নিয়ে যান এবং পসরা সাজিয়ে সেগুলোকে বিক্রি করেন। এবং প্রথম দুটো লাইনে দ্য পোয়েট হ্যাজ ডিরেক্টলি প্রেজেন্টেড রেফার্স টু দ্য বেঙ্গল সেলার্স হু গো টু দ্য টেম্পল ফেয়ার অ্যান্ড দে ক্যারি দেয়ার শাইনিং লোডস। শাইনিং লোডস রেফার্স টু দ্য Bangles, representing the heaviness of life upon them. Actually, they lead the life of sorrow. তারা দুঃখের জীবন যাপন করেন, তারা কষ্টকর জীবন যাপন করেন বেঙ্গল সেলার্সরা। তারা তো আর আতিশয্যে সুখে দিন কাটাতে পারেন না, বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে যেতে হয়। So it is made clear that they know that a temple fair is where they get to meet women of every age. তারা জানে ওই মন্দিরের মেলাতে গেলে বিভিন্ন বয়সী মহিলাদের তারা পাবেন এবং তাদেরকে চুড়ি বিক্রি করবেন। বোঝা গেছে? সেই প্রথম দুটো লাইনে চুড়ি বিক্রেতারা নিজেরাই তাদের পরিচয় দিয়ে দিয়েছে যে আমরা হলাম চুড়ি বিক্রেতা, আমরা যারা আমাদের এই চকচকে বোঝাগুলোকে নিয়ে মন্দিরের মেলাতে যাই। বন্ধুরা, এখানে একটি অলংকার রয়েছে, এই যে শাইনিং লোডস। শাইনিং লোডস মানে চকচকে বোঝা, এগুলো তো আসলে চুড়িকে বোঝানো হয়েছে, তাই এখানে যে অলংকারটা রয়েছে সেটার নাম হলো মেটাফর। মেটাফর এমন একটি অলংকার যার দ্বারা অস্পষ্টভাবে তুলনা করা হয়, ফলে এই চকচকে বোঝা বলতে চুড়িগুলোকে বোঝানো হয়েছে, তাই এখানে মেটাফর অলংকার রয়েছে। নেক্সট টু লাইনসে আমরা নজর দেব। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। কবি এখানেও এই মেটাফর অলংকারটাকে কন্টিনিউ করে নিয়ে গেছেন। এখানে বলেছেন কারা কিনবে, হু উইল বাই মানে তোমরা কি কেউ কিনবে গো, দিস ডেলিকেট, ডেলিকেট মানে সুন্দর, ব্রাইট মানে উজ্জ্বল, রেইনবো টিন্টেড সার্কেলস মানে রামধনু রঙে রাঙানো, সার্কেলস অফ লাইট
মানে আলোর বলয় বা আলোর বৃত্তগুলোকে। এখানে দেখো আলোর বৃত্ত, সার্কেলস অফ লাইট, যেন চুড়িগুলো এত সুন্দর, এত স্বচ্ছ, যেগুলোকে আলোকময় বলে মনে হচ্ছে, এবং আলোর বৃত্ত। আমরা জানি চুড়িগুলো বৃত্তাকার, কবি এখানেও এই মেটাফর অলঙ্কার তাই ব্যবহার করেছেন। এবং সেই চুড়িগুলোর রং কেমন রঙের? যেন 7 রঙা রঙের, রেইনবো টিন্টেড, রামধনু রঙের বা রামধনুর রং যুক্ত। আমরা জানি রামধনুতে অনেকগুলো রং থাকে, 7টি রং সাধারণতভাবে, এছাড়াও আরও মিক্সড কালারের থাকে। ইট মিনস দ্যাট the bangle sellers want to sell their multicolored bangles to the customers, এবং সেই কাস্টমারদের তারা ডিরেক্টলি সম্বোধন করে বলছে, who will buy this delicate, কে কিনবে গো এই সুন্দর, ডেলিকেট মানে সুন্দর, আর বা টেন্ডার এই নমনীয় কমনীয়, যেন মহিলাদের সঙ্গে এইগুলো খুব সামঞ্জস্যপূর্ণ। সেই কারণে এখানে শব্দচয়ন খুব সুন্দর করে সরোজিনী নাইডু করেছেন। ডেলিকেট মিন্স টেন্ডার, গ্লাইডিং, ব্রাইট মিন্স ড্যাজলিং, শাইনিং, রেইনবো টিন্টেড সার্কেলস, রেইনবো টিন্টেড মানে রামধনু রঙের, রেইনবো কালার, টিন্টেড মানে রঙের, হিউড, হিউ মানে রং বা কালার মানে রং, আর টিন্টেড মানেও কালার। সার্কেল মানে তো আমরা জানি চক্র বা বৃত্ত, দে আর দ্য রিং অফ লাইট অ্যাজ ইফ, যেন আলোর বৃত্ত। সো আমি যেটা বলছিলাম যে প্রথম দুটো লাইনে যেখানে চুড়ি বিক্রেতাদের কষ্টকর জীবনের কথা বলা হয়েছে, যেখানে মেটাফর অলঙ্কার ব্যবহার করা হয়েছে, এবং পরের দুটো লাইনে কবি সেই মেটাফর অলঙ্কারকেও ব্যবহার করেছেন কি বোঝানোর জন্য? চুড়িগুলোকে বোঝানোর জন্য, সার্কেলস অফ লাইট বলে। এছাড়াও আরও একটি অলঙ্কার এই দ্বিতীয় পরের দু লাইনে রয়েছে, এই যে দুটো কোশ্চেন সেন্টেন্স। অ্যাকচুয়ালি এটা কিন্তু কোশ্চেন নয়, মানে চুড়ি বিক্রেতা কি প্রশ্ন করছে যে তোমরা কে কিনবে গো, তিনি কি কোনো উত্তর আশা করেন? উত্তর আশা করছেন না, মানে তিনি বিক্রি করতে চাইছেন। তাই এখানে যে প্রশ্ন রয়েছে, প্রশ্ন চিহ্নটা রয়েছে, এ প্রশ্ন আসলে প্রশ্ন নয়, এর দ্বারা তিনি চুড়িটা বিক্রি করার আবেদন জানাচ্ছেন। তাই এই যে প্রশ্ন, এই প্রশ্নটা একটা অলঙ্কার, আসলে আলংকারিক প্রশ্ন, এটা একটা ফিগার অফ স্পিচ, এর নাম হচ্ছে রেটোরিক্যাল কোশ্চেন। তোমরা কিন্তু মনে রাখবে, রেটোরিক্যাল কোশ্চেন বা ইন্টারোগেশন এমন একটি অলঙ্কার যার দ্বারা কবি উত্তর প্রত্যাশা করেন না। যেমন করে ধরো, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, যদি শীত আসে বসন্ত কি দূরে থাকতে পারে, এই বাক্যটিও রেটোরিক্যাল কোশ্চেনের উদাহরণ। তো যাই হোক, these bangle sellers in these two lines call out to the people to buy their bangles, which are delicate, bright, rainbow tinted circles of light. বোঝা গেছে? তাহলে আরও একটি ব্যাপার এখানে তোমাদের নজর করতে বলবো। এই যে প্রথম 4 লাইন আমরা পড়ে ফেললাম, প্রথম 4 লাইনের মধ্যে প্রথম লাইনে দেখো এই চুড়ি বিক্রেতারা বলছে ব্যাঙ্গল সেলার্স আর উই। এখানে তো তারা বলতে পারতো উই আর ব্যাঙ্গল সেলার্স, আমরা হই চুড়ি বিক্রেতা, সেটা না করে বলছে ব্যাঙ্গল সেলার্স আর উই। এইটার দ্বারা তাদের যেমন কষ্ট, তাদের যন্ত্রণা, এটা যেমন বোঝাতে চাইছে, ঠিক তেমনিভাবে এখানে এই যে চুড়ি বিক্রেতা হই আমরা, চুড়ি বিক্রেতাদের উপরে জোর দেওয়ার জন্য কবি আসলে ব্যাঙ্গল সেলার্স কথাটা আগে ব্যবহার করেছেন। এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই প্যাটার্ন মেনটেন করা হয়নি, এখানে একটি অলঙ্কার ব্যবহার করা হয়েছে। সেই অলঙ্কারটির নাম হলো হাইপার বেটন অলঙ্কার। মনে রাখবে তোমরা, ব্যাঙ্গল সেলার্স আর উই না বলে অ্যাকচুয়ালি আমরা গ্রামাটিক্যালি এই বাক্যটা বলতে পারতাম, উই আর ব্যাঙ্গল সেলার্স হু বেয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। আশা করি বোঝা গেছে এই প্রথম 4 লাইন, এবং ওয়ার্ডগুলোর মিনিং তো বলে দিলাম। এবং তারা তাদের কাস্টমারদের কাছে, তাদের বায়ার্সদের কাছে আবেদন করছে, যে বায়াররা মূলত মহিলা, কারণ চুড়ি তারা পরবেন, কিন্তু পুরুষরাও কিন্তু কিনতে পারেন। তার পরের 2 লাইনে অর্থাৎ সমস্ত শ্রেণীর মানুষের কাছে তারা তাদের চুড়ির পসরা বিক্রির আবেদন জানাচ্ছে। এবং তাই এই দুটো লাইনে যে প্রশ্ন চিহ্ন ব্যবহার করা হয়েছে, এই প্রশ্ন আসলে প্রশ্ন নয়, এই প্রশ্নের মধ্য দিয়ে তাদের আরতি, তাদের আবেদন এবং তাদের বিক্রি করার কৌশল প্রকাশ করেছেন, যেটা সরোজিনী নাইডু সুন্দরভাবে চুড়ি বিক্রেতাদের মানসিকতাকে এবং তাদের সুন্দর কৌশলকে, টেকনিককে এখানে তুলে ধরেছেন। লাস্ট্রাস টোকেনস অফ রেডিয়েন্ট লাইভস
লাস্ট্রাস মানে উজ্জ্বল। দেখো এই উজ্জ্বল বা চকচকে শব্দটা অনেকবার আমরা পাচ্ছি। লাস্ট্রাস মানে এই যে ব্রাইট, শাইনিং, এই যে শাইনিং লোডস বলেছেন, এখানে ব্রাইট ব্যবহার করা হয়েছে। ড্যাজলিং চকচকে, গ্লাইডিং মানে চকচকে। টোকেনস অফ রেডিয়েন্ট লাইভস, রেডিয়েন্ট মানে প্রসপারাস, উন্নতশীল জীবনযাপনের বা জীবনের আনন্দের চিহ্ন যেন এই আলোকোজ্জ্বল জিনিসগুলো। লাস্ট্রাস টোকেনস, টোকেন মানে চিহ্ন, সিম্বল, সাইন্স, সাইন মানে চিহ্ন। ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইভস, সুখী কন্যা ও সুখী বধূর জীবনের। দেখো আসলে কবি এখানে যেন জীবনের আনন্দঘন রূপ বলছেন ফুটে উঠবে যদি কন্যা এবং বধূরা মানে গিন্নিরা, পত্নীরা সুখে থাকে। তাই পুরুষদের কাছেও এটা আবেদন এবং মহিলাদের কাছে আবেদন, তোমরা এই চুড়ি কিনে নিয়ে যাও যে চুড়িগুলো আনন্দঘন জীবনের আলোকোজ্জ্বল চিহ্ন। লাস্ট্রাস টোকেন্স, টোকেন্স মানে চিহ্ন। এবং তাই এখানে যেন একটা জীবন দর্শনকে, ভারতীয় জীবনধারা, রীতিনীতিকেও তুলে ধরছে ব্যাঙ্গল সেলার্স কবিতার এই প্রথম স্তবক। The bangles here are called lustrous tokens of radiant lives. It relates to the Indian custom of associating bangles with happiness and prosperity. ভারতীয় জীবনের সুখ এবং উন্নতির প্রতীক হিসাবে এই চুড়িগুলোকে ব্যবহার করা হয়েছে। তাই উপহার দেওয়ার জন্য হতে পারে, সুখী কন্যার জন্য এবং সুখী সুন্দর বধূদের জন্য। তাদের সৌন্দর্যকে যেমন এই চুড়িগুলো সৌন্দর্যায়িত করবে, ঠিক তেমনিভাবে সুখ শান্তি একটা পারিবারিক আনন্দঘন পরিবেশ তৈরি করবে। ফলে যেন এই কবিতার মধ্য দিয়ে ভারতীয় জীবন এবং তার দার্শনিক প্রতিবিম্বকে তুলে ধরেছেন। এবং কারণ উপহার দিলে বা এই চুড়ির যে রিনঝিন শব্দ, তা যেন আমাদের সমস্ত কষ্ট এবং দুঃখকে সরিয়ে একটা আনন্দের বাতাবরণ তৈরি করবে বলে কবির ধারণা। এবং সেই কারণেই ব্যাঙ্গল সেলার্সদের প্রতি সমব্যথী হয়ে তাদেরকে নিয়ে এই এত সুন্দর কবিতা আমাদের উপহার দিয়েছেন। দে আর ইন্টেন্ডিং দ্য পিপল টু বাই ফর দেয়ার ডটার্স অ্যান্ড ওয়াইভস। দ্য ব্যাঙ্গল সেলার্স সে দ্যাট দিজ ব্যাঙ্গলস প্রমিস হ্যাপি লাইভস টু দ্য উইয়ারার and are token of happy lives and happy marriages. So the people must buy the rainbow colored, multicolored circles of light. ফ্যান্টাস্টিক। আমরা একটা ফার্স্ট স্ট্যাঞ্জা শেষ করলাম, আশা করি তোমাদের মানে পরিষ্কার হয়েছে। বাংলায় আরও একবার বলে দিচ্ছি, আমরা হই চুড়ি বিক্রেতা বা চুড়িওয়ালা, যারা বয়ে নিয়ে চলি মন্দিরের মেলার দিকে ঝকমকে ডালি। কেউ তোমরা কি কিনবে গো এই উজ্জ্বল সুন্দর রামধনু রঙে রাঙানো সব আলোকিত বলয়? আলোকোজ্জ্বল চিহ্ন এরা জীবন আনন্দের, সুখী কন্যা সুখী বধূর সুন্দর জীবনের। চলো দ্বিতীয় স্তবক এবারে আমরা দেখব। Some are meet for a maiden's wrist, silver and blue as the mountain mist. Some are flushed like the birds that dream on the tranquil brow of a woodland stream. Some are aglow with the bloom that cleaves to the limpid glory of newborn leaves. এখানে একদম সরাসরি যেন চুড়ি বিক্রেতারা প্রদর্শিত করছে তাদের রকমারি চুড়ির বিজ্ঞাপন যেন দিচ্ছে। সাম আর মিট, এদের কিছু কিছু মিট মানে উপযুক্ত, মিট মানে খাপ খাবে এমন, প্রপার অ্যান্ড সুটেবল ফর আ মেইডেন্স রিস্ট, একজন কুমারীর মণিবন্ধের জন্য। অ্যাকচুয়ালি মণিবন্ধ মানে রিস্ট মানে কবজি। একজন কুমারী মেয়ে, মেইডেন মানে কুমারী, আনম্যারিড গার্ল বা স্পিনস্টার। ম্যারিড মানে আনম্যারিড গার্ল, ইয়াং গার্ল অর স্পিনস্টার, যার বিয়ে এখনো হয়নি, তার কবজির জন্য বা কুমারীর মণিবন্ধের জন্য এই চুড়িগুলোর কিছু কিছু। সিলভার অ্যান্ড ব্লু, তারা নীল বা রূপালী রঙের। সিলভার মানে রূপলি রঙের, অ্যান্ড ব্লু মানে নীল রঙের। অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, দেখো এখানে প্রচুর অলঙ্কারও কবি ব্যবহার করেছেন এই কবিতার সাথে সাথে। এখানে তিনি তুলনা করেছেন এই চুড়িগুলোর রং, তিনি একদম সরাসরি বলেছেন যে কুমারী মেয়েদের মণিবন্ধে সৌন্দর্যায়িত হবে যে চুড়িগুলো, তাদের রং কি হতে পারে, রূপলি রং এবং নীল রঙের চুড়িগুলো তাদের কাছে আছে, যেন সেগুলো পর্বতের বা পাহাড়ি কুয়াশার মোহময়ী রূপে ভরা।
দ্য মাউন্টেন মানে পাহাড়ি, মিস্ট মানে কুয়াশা। তাহলে দেখো পাহাড়ের কুয়াশার সঙ্গে তুলনা করা হয়েছে, তাই এখানে যে অলঙ্কারটি আছে এই অলঙ্কারটির নাম হলো সিমিলি। অ্যাজ বা লাইক শব্দ সহযোগে যখন তুলনা করা হচ্ছে। এবারে মাউন্টেন মিস্টের সঙ্গে সিলভার এবং ব্লু কালারের তুলনা করা হয়েছে কেন? দেখো নীল রং হচ্ছে স্বপ্নের প্রতীক, ড্রিম, ড্রিম মানে স্বপ্ন, সেই শব্দটি অবশ্য পরের লাইনে রয়েছেও। আর কুয়াশা যখন পর্বতের উপরে ঘনীভূত হয় সেগুলো রূপলি রঙের লাগে দূর থেকে দেখলে। অথবা আকাশের রং তো ব্লু, আমরা জানি ব্লু স্কাই, সেই আকাশের রং পাহাড়ের বা পর্বতের কুয়াশার উপরে প্রতিফলিত হয়ে নীলবর্ণ ধারণ করে। বন্ধুরা তোমরা যারা ক্লাস 9-এর একটি কবিতার কথা আমি বলছি, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল বাই জেন ব্রন্টির লেখা একটি বিখ্যাত কবিতা, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, এখানেও কিন্তু এই ব্লু মিস্টের কথা বলা ছিল। তা যাই হোক, সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, সেই সিলভার এবং ব্লু কালারের মেইডেনদের রিস্টের জন্য কিছু চুড়ি উপযুক্ত তাদের কাছে রয়েছে। সাম আর কিছু চুড়ি বা কোনোটা ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম অন দ্য ট্রাঙ্কুইল ব্রো অফ আ উডল্যান্ড স্ট্রিম। ফ্লাস্ট মানে মানে ঝিলিক দিচ্ছে রক্তিম রঙের, ফ্লাস্ট মানে অ্যাকচুয়ালি বিকামিং রেড, লালচে রঙের, লাল হয়ে ওঠা, যেন কিছু চুড়িগুলো লাল রঙের। কার মতো? লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম, এখানেও কিন্তু সিমিলি অলঙ্কার ব্যবহার করা হয়েছে। কোন অলঙ্কার ব্যবহার করা হয়েছে? লাইক শব্দ সহযোগে সিমিলি। কাদের মতো? বার্ডস মানে কুঁড়ি ফুলের মতো। দ্যাট ড্রিম, যে কুঁড়ি স্বপ্ন দেখে, অন দ্য ট্রাঙ্কুইল ব্রো, ট্রাঙ্কুইল মানে শান্ত, ট্রাঙ্কুইল মানে শান্তশিষ্ট, কাম অ্যান্ড কোয়াইট। ব্রো মানে হচ্ছে ব্যাঙ্ক অফ আ রিভার, লেক, পন্ড এটসেট্রা, নদী, হ্রদ বা পুকুরের পাড়ে বা তীরে, অফ আ উডল্যান্ড স্ট্রিম, পাহাড়ি নদীর অর্থাৎ বা বনজ নদীর। উডল্যান্ড মানে বন, ফরেস্ট, উড মানেও বন, স্ট্রিম মানে ব্রুক, ছোট নদী, ছোট পাহাড়ি স্রোতময় নদীর শান্ত তীরে বা শান্ত পাড়ে, ব্রো মানে নদীর পাড়, সোর, SHORE, সোর মানেও নদীর পাড়। তো শান্ত নদীর পাড়ে ফুটে ওঠার স্বপ্ন দেখে যে কুঁড়ি ফুল, সেই কুঁড়ি ফুল যেমন লালচে আভা ধারণ করে, রক্তিম আভা ধারণ করে, ঠিক তেমনিভাবে কিছু চুড়ি আছে লাল রঙের। আসলে কবি এখানে তার কাব্যময়তা ব্যবহার করে বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের চুড়ির প্রকারভেদকে তুলে ধরেছেন। কিছু চুড়ি মেয়েদের কবজির বা মণিবন্ধের জন্য উপযুক্ত, রূপলি এবং নীল রঙের। কিছু চুড়ি লাল রঙের, ঝিলিক দিচ্ছে যেন স্বপ্নে কুঁড়ির মতোই বনভূমিতে বয়ে যাওয়া শান্ত ফুটে ওঠার জন্য। আবার দেখো এই ব্রোর একটা সেকেন্ডারি মিনিং আছে, ট্রাঙ্কুইল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম। এই ব্রো মানে আমরা জানি ভ্রুও হয়, ভ্রু, এই যে আইব্রো, যেন এই পাহাড়ি নদীর ভ্রু হচ্ছে এই কুঁড়ি ফুল, যারা স্বপ্ন দেখছে সেই কুঁড়ি ফুলের মতো তারা যেন ঝিলিক দিচ্ছে। আসলে এখানে কবি এই চুড়িগুলোর সৌন্দর্য এবং নানা রঙকে তুলে ধরেছেন। পরের দু লাইন দেখো, সাম আর অ্যাগ্লো, কিছু চুড়ি, সাম মানে কিছু, কিছু মানে কোনোটা, অ্যাগ্লো, অ্যাগ্লো মানে চকচকে করছে, চকচক করছে, উজ্জ্বল। এই অ্যাগ্লো মানেও শাইনিং, উইথ দ্য ব্লুম, ফুলের সাথে, ব্লুম মানে পূর্ণ বিকশিত, মানে ফুটে যাওয়া ফুল। বাড মানে যেটা কুঁড়ি ফুল ছিল, এখানে ব্লুম মানে প্রস্ফুটিত ফুল। দ্যাট ক্লিভস, ক্লিভস মানে দৃঢ়ভাবে আটকে থাকে বা পথ করে নেয়, টু দ্য লিম্পিড গ্লোরি, লিম্পিড মানে ক্লিয়ার, পরিষ্কার, গ্লোরি অফ আ নিউ বর্ন লিভস, অফ নিউ বর্ন লিভস, সদ্যজাত পাতার মধ্য থেকে, পাতার মধ্য থেকে, গ্লোরি মানে যশ বা রিনাউন, খ্যাতিকে তারা তুলে ধরে। তাহলে মানেটা কি হচ্ছে? কোন চুড়িটা আবার মাটি ভেদ করে তপ্ত বীজের রূপ নিয়ে আসে নবপত্রের কাছে নির্মল গৌরব। মানে কিছু চুড়িগুলো এমন চকচক করছে যখন সদ্যজাত পাতার ভেতর থেকে যেন গৌরবোজ্জ্বলভাবে, পরিষ্কারভাবে যখন কোনো প্রস্ফুটিত ফুল ফুটে ওঠে, সেই ফুল যেমন তার আভা এবং রূপ নিয়ে আবির্ভূত হয়,
ঠিক তেমনিভাবে কিছু চুড়ি রয়েছে তেমন উজ্জ্বল আলোকে আলোকিত। অর্থাৎ in the second stanza of the Bengal Sellers, the poet talk of the bangles of different colors. They are actually for young maidens, কারণ কম বয়সী মেয়েরা, অবিবাহিতা মেয়েরা, তারা তো রঙিন চুড়ি পরতে পছন্দ করে। What are the colors? They are silver and blue like the mountain mist. They are also like flushed like the flower buds growing beside a woodland stream. And they are also green like newborn leaves and like the bloom that cleaves to the limpid glory of newborn leaves. So the poet using flushed like the birds that dream to describe the color of pale or rosy red, কারণ এই flushed কালারটা মানে লাল, মানে এখানে ক্রিমসন বা ডিপ রেড কালার নয়, কিন্তু হালকা লাল, এইটা ব্যবহার করার জন্যই কিন্তু ব্যবহার করেছেন। and could be an indication of shyness of young girls dreaming of marriage. এটা তো অবিবাহিতা মেয়েরা, তারা হয়তো তাদের স্বপ্নে বিয়ের কথা ভাবছে এবং তার জন্য হালকা রাঙা হয়ে উঠছে লজ্জায়। অর্থাৎ লজ্জাবনত মেয়েদের মানসিক অবস্থাকেও বোঝাচ্ছে কিছু চুড়ি, যে চুড়িগুলো অবিবাহিতা মেয়েরা যারা বিয়ের স্বপ্ন দেখছে তাদের জন্য উপযুক্ত। ফলে দুর্দান্তভাবে this stanza shows the youthful stage in a woman's life and presents the fact women wear different colored bangles in different phases of their life in Indian society. ভারতীয় সমাজ ব্যবস্থায় বিভিন্ন বয়সী মহিলারা বিভিন্ন রকমের যে চুড়ি পরেন সেটা তাদের ফুটিয়ে তুলছে এই কবিতার এই দ্বিতীয় স্তবক। আশা করি বন্ধুরা বোঝা গেছে। বাংলায় আবার একবার মানে দেখে নাও। এই চুড়িগুলোর কিছুগুলো কুমারীর মণিবন্ধের তরে, নীল বা রূপলি পাহাড়ের কুয়াশার মোহময় রূপ ধরে, কোনোটা ঝিলিক দিচ্ছে স্বপ্নকুড়ি বা যেন বনভূমিতে বোয়া নদীর শান্ত ভুরুর মতো, কোনোটি বা মাটি ভেদ করা তপ্ত বীজের রূপ নিয়ে আসে নবপত্রের কাছে নির্মল গৌরবে। নাও নেক্সট স্ট্যাঞ্জা। Some are like fields of sunlit corn, meet for a bride on her bridal morn. Some like the flame of her marriage fire, or rich with the hue of her heart's desire, tinkling, luminous, tender and clear, like her bridal laughter and bridal tear. Some are like, কিছুগুলো আর like মানে মতো, এখানে তুলনা করা হচ্ছে, আবারও শিমিলি অলঙ্কার রয়েছে। fields of sunlit corn, ক্ষেতের মতো। কোন ক্ষেত? অফ সানলিট মানে সূর্যালোকিত, কর্ন মানে শস্য, অর্থাৎ সূর্যালোকিত ভুট্টা দানার বা যে কোনো শস্যের ক্ষেতের মতো, সানলিট কর্ন। মিট মানে উপযুক্ত, ফর আ ব্রাইড মানে কনে, বিয়ের কনে। অন হার ব্রাইডাল মর্ন, অর্থাৎ একটি মেয়ের কোণেতে উত্তীর্ণ হওয়ার সকালবেলায়, মানে ব্রাইডাল মর্ন মানে একদিন সকালবেলায় দেখা যাচ্ছে যে একটি মেয়ে কুমারী দশা থেকে বিয়ে করবে, অর্থাৎ যে সকালবেলায় সে উঠে বিয়ের পিঁড়িতে বসতে যাবে সেই সকালটার কথা বলা হচ্ছে। আসলে সেই সকালটা গায়ে হলুদের সকাল। আমরা জানি সেই সময় হলুদ পোশাক, হলুদ চুড়ি, সবকিছুই হলুদ পরিধান করে। তাই কবি এই কবিতার তৃতীয় স্তবকে যেন প্রেজেন্ট করছেন ব্যাঙ্গল সেলার্সরা, এটাও বোঝাচ্ছেন, এটাও চিৎকার করে তাদের কাস্টমারদের, তাদের খরিদ্দারদের এটা বোঝাচ্ছেন যে আমাদের কাছে কিছু চুড়ি আছে যেগুলো হলুদ রঙের, শুধু মেয়েদের, ছোট ছোট মেয়েদের জন্য বা কিশোরী মেয়েদের জন্য উপযুক্ত নীল বা রূপলি রঙের নয়, আমাদের কাছে কিছু রঙের আছে যেটা হলুদ রঙের হতে পারে। আচ্ছা দেখো, এখানে ফিল্ডস অফ সানলিট কর্নার কিন্তু ডাবল মিনিং হবে। একটা মানে হচ্ছে হলুদ রঙের বোঝাতে পারে, আবার 2 নম্বর হতে পারে যেখানে সবুজ রঙের, কারণ শস্যক্ষেত্র তো সবুজ রঙেরও হতে পারে। ঠিক আছে, এখানে পরিষ্কার করে বলা নেই, তাহলে গাঢ় সবুজ হতে পারে কিংবা গাঢ় হলুদ রঙের হতে পারে। যাই হোক, সেগুলো উপযুক্ত, মিট মানে সুটেবল, ফিট ফর এ ব্রাইড, একটা কনের জন্য, একটা মেয়ের জন্য। অন হার ব্রাইডাল মর্ন, অর্থাৎ বিয়ের সকালে কোন চুড়িটা রৌদ্রোজ্জ্বল শস্যক্ষেতের মতো, বিয়ের কোণের সাক্ষাৎ পাওয়া উজ্জ্বল প্রভাতের মতো। সাম লাইক দ্য ফ্লেম, কিছুগুলো আবার অগ্নিশিখার মতো। ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার, এখানে ম্যারেজ ফায়ার বলতে বোঝানো হচ্ছে যে বিয়ের সময়ে যে অগ্নিশিখা বা অগ্নিকুণ্ডকে সাক্ষী রেখে বিয়ে করা হয়, সেই হোমকুণ্ডের অগ্নিশিখার মতো উজ্জ্বল
or rich with the hue of her heart's desire, আর না হলে সেই চুড়িগুলো সমৃদ্ধ, এখানে রিচ মানে ধনী নয়, এখানে রিচ মানে সমৃদ্ধ, উইথ দ্য হিউ, হিউ মানে রং, কিসের রঙে সমৃদ্ধ? অফ আর হার্টস ডিজায়ার, তার হৃদয়ের ইচ্ছায় বা নতুন আশা, নতুন আকাঙ্ক্ষা তার হৃদয়ে জমেছে। তাহলে এই দুই লাইনের মানে কি হবে? কোনোটা আবার হোমের আগুনের জলজলে শিখা, অথবা কখনো বর্ণময় নতুন আশা আকাঙ্ক্ষার মতো। এই মতো শব্দটা দিয়ে এখানে কিন্তু সিমিলি অলঙ্কার বা উপমা কবি ব্যবহার করেছেন। সেই চুড়িগুলোকে ম্যারেজ ফায়ারের ফ্লেম বা শিখার সঙ্গে তুলনা করেছে, আবার কখনো কখনো তার হার্টস ডিজায়ারের রঙে। এখন হৃদয়ের আকাঙ্ক্ষার রং কেমন হয়? এটা হতে পারে গাঢ় লাল, তীব্র লাল রঙের, যেটা আমরা বলি ক্রিমসন কালারের হতে পারে, যেগুলো আমাদের ওই মেয়েটির বিয়ের সকালে তার তীব্র ইচ্ছার সঙ্গে মানানসই হবে। ফলে কতকগুলো বিবাহের যজ্ঞের অগ্নিশিখার মতো, অথবা তার অন্তরের বাসনার রঙে সমৃদ্ধ, টিঙ্কলিং, লুমিনাস, টেন্ডার অ্যান্ড ক্লিয়ার। টিঙ্কলিং মানে শব্দময় বা রিনঝিন করা হাসির মতো, টিঙ্কলিং মানে টুংটাং আওয়াজ। লুমিনাস মানে দীপ্তিমান, গ্লোয়িং, চকচকে, উজ্জ্বল, ড্যাজলিং। টেন্ডার মানে কোমল, ডেলিকেট, সফট, অ্যান্ড ক্লিয়ার মানে পরিষ্কার। লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, তার বিয়ের হাসি বা বিয়ের সাজের হাসি এবং কনের কান্নার মতোই। অর্থাৎ ওই যে নববধূ যে কিনা সদ্য বিয়ে করেছে, তার চুড়ির টুংটাং শব্দের মতো কোমল, স্বচ্ছ, উজ্জ্বল এবং পরিষ্কার। নববধূটির হাসির মতো কিংবা নববধূটির কান্নার মতো। অর্থাৎ জীবন হাসি দুঃখের, কারণ কনে যখন নতুন জীবনের স্বপ্ন দেখে তার অন্তরে হাসি ফুটে ওঠে, সে নতুন জীবনের স্বপ্নে তখন উজ্জ্বল, সেই জন্য ব্রাইডাল লাফটার বলা হয়েছে। আর ব্রাইডাল টিয়ার মানে, এবং আমরা জানি ম্যারেজ মানে, বিয়ে মানে আনন্দ, হাসি, উচ্ছ্বাস আছে। আর ব্রাইডাল টিয়ার এখানে রেফার্স টু যখন কনে বাপের বাড়ি ছেড়ে যখন শ্বশুর বাড়িতে গমন করে, একটা নতুন পরিবেশে তাকে খাপ খাওয়াতে হবে, সেই কষ্টের কথা হয়তো ভেবে তার চোখে জল আসে, এত সুন্দর একটা জায়গা ছেড়ে সে তাকে যেতে হচ্ছে। তা ব্রাইডাল টিয়ার, দেখো হাসি কান্নার মতো, কনের এই নববধূর হাসি কান্নার মতোই কিন্তু রঙের সামঞ্জস্য রেখে এই চুড়িগুলো যেন তারা বিক্রি করছে, এবং তাদের কাছে এই রকম ভ্যারাইটির চুড়ি রয়েছে। So in this third stanza of the Bangle Sellers, the poet talks of the bangles that is worn by brides on the day of their marriage. The colors of bridal bangles means yellow, যেটা সানলিট কর্নের সঙ্গে তুলনা করেছেন, fields of sunlit corn, yellow, or red, are compared to the fields of sunlit corn, flame of her marriage fire, and the hue of her heart's desire. The bangles are tinkling, luminous, tender and clear, like her bridal laughter of starting a new life, and bridal tear because of leaving the parents and parental home behind. The final line of this stanza captures the bittersweet transition of Indian women leaving their family to her husband's home after marriage. আমি বারবার করে তোমাদের বলছি যে এই কবিতায় শুধু চুড়ি দেখানো হয়নি, চুড়ির রং কিংবা চুড়ির বিভিন্নতাকে কবি তুলে ধরেননি। এই চুড়িগুলোর মধ্য দিয়ে, এই চুড়ির বিভিন্নতার মধ্য দিয়ে দ্য পোয়েট হ্যাজ অ্যাকচুয়ালি প্রেজেন্টেড দ্য ইন্ডিয়ান ওমেন, দ্য ইন্ডিয়ান ট্র্যাডিশন, ইন্ডিয়ান হিস্ট্রি তুলে ধরেছেন, ভারতীয় ইতিহাস, ভারতীয় সংস্কৃতি। মেয়েরা বিভিন্ন বয়সে বিভিন্ন রকম চুড়ি পরছে, আর তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরণ, তাদের কষ্ট, তাদের হাসি, তাদের দুঃখ, আনন্দ সব কিছুকে চুড়ির মধ্য দিয়েই ধরার একটা অনন্য প্রয়াস। কারণ এখানে দেখো লাস্ট স্ট্যাঞ্জায় যেখানে ব্রাইডাল লাফটার বলেছেন কবি, লাইক হার ব্রাইডাল লাফটার। ব্রাইডাল লাফটার মিনস দ্য জয় অফ স্টার্টিং আ নিউ লাইফ উইথ হার হাজব্যান্ড, উইথ হার ইনলজ। শ্বশুর বাড়িতে স্বামীর সঙ্গে ঘর করবে, নতুন আনন্দ, নতুন জীবন শুরু করবে।
while bridal tear means the sorrow of separation from her parents, যাদের কাছে এতদিন বড় হয়েছে সেই বাবা মাকে ছেড়ে আলাদা থাকতে হবে, এই কষ্ট। The poet has compared bridal laughter and bridal tears with the tinkling, luminous, tender and clear bangles which seem to express her joy and sorrow well. So this stanza depicts the transition of life from a maiden to a wife. আমরা এর আগের স্তবকে দেখেছিলাম একটা মেইডেন বা স্পিনস্টারের কথা বর্ণিত হয়েছে, আর এই স্তবকে দেখতে পেলাম সেই মেয়েটি যেন ব্রাইডাল পিঁড়িতে বসেছে বা মানে বিয়ের পিঁড়িতে বসেছে এবং নববধূ রূপে সজ্জিত হয়েছে, এবং তার জন্য তার বিভিন্ন রঙের চুড়িগুলো এই ব্যাঙ্গল সেলার্সদের কাছে রয়েছে। নাও নেক্সট স্ট্যাঞ্জা। Sham are purple and gold flecked grey, for she who has journeyed through life midway, whose hands have cherished, whose love has blessed, and cradled fair sons on her faithful breast, and serves her household in faithful pride, and worships the gods at her husband's side. So this is the concluding stanza, final stanza, where the bangle sellers describes the bangles of bangles mainly for the middle-aged married women. এর আগের স্তবকে নববিবাহিতা বধূ দেখেছি, এখানে যেন তিনি বয়স্ক মাঝবয়সী মহিলাদের কথা বলেছেন। শাম আর পার্পল, শাম মিন শাম ব্যাঙ্গলস আর কিছু চুড়িগুলো কোনোটা বেগুনি রঙের, আর পার্পল মানে বেগুনি রং, অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে এবং সোনার টান দেওয়া বা সোনার ছিটে দেওয়া ধূসর রঙের, গ্রে মানে ধূসর রঙের, ফ্লেকড মানে ছিটে দেওয়া বা চিহ্ন দেওয়া, ফ্লেক মানে হচ্ছে ছিটে ফোটা, স্মল এরিয়া অফ আ পার্টিকুলার কালার, কোনো রঙের ছোটখাটো অংশ। আর পার্পল তো আমরা বেগুনি রং বা গাঢ় রক্তবর্ণকে বলি। অ্যাকচুয়ালি দ্য পার্পল কালার সিম্বলাইজেস প্রাইড, দ্য গোল্ড ফ্লেক রিপ্রেজেন্টস অনার অ্যান্ড অথরিটি, whereas গ্রে সিম্বলাইজেস উইজডম অ্যান্ড ম্যাচুরিটি। আমরা সবগুলো রঙই প্রতীক, যেখানে গাঢ় লাল বর্ণ হৃদয়ের আকাঙ্ক্ষাকে বোঝাচ্ছে, সেখানে পার্পল রং কিন্তু অহংকারের প্রতীক, কারণ দীর্ঘদিন এই সংসার সামলে এই মহিলা এখন যেন অনেক বেশি অহংকারী, তার গর্বের একটা সংসার বা হাউসহোল্ড তিনি তৈরি করেছেন। আবার এখানে সোনার ছিটে দেওয়া ধূসর রঙের যেন কিছু চুড়ি রয়েছে, যে সোনা রঙের চুড়িগুলো বোঝাচ্ছে সম্মানের, তার কর্তৃত্বের। আবার ধূসর রং হচ্ছে আমরা জানি ম্যাচুরিটি এবং এক্সপেরিয়েন্সের প্রতীক। ওল্ড এজের সিম্বল হচ্ছে গ্রে কালার, ধূসর রং বৃদ্ধ বয়সের প্রতীক। ফলে এগুলোতে কিন্তু এই যে সিনেকডোকি বলে একটি অলঙ্কার আছে, সেগুলোর রেফারেন্স রয়েছে এখানে। তা যাই হোক, ফর শি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, এটা এই চুড়িগুলো তাদের জন্য, সেই সি বলতে সেই এজেড মহিলাদের জন্য বোঝানো হচ্ছে যারা জার্নি করেছেন, জীবনের পথ বেয়ে অনেকটা এগিয়ে এসছেন। থ্রু লাইফ মিডওয়ে মিনস দে আর মিডল এজেড ম্যারিড ওমেন, মাঝবয়সী বিবাহিতা মহিলা তারা। ফলে কোনোটা বুঝি বেগুনি, কোনোটা ধূসর সোনালির টান দেওয়া, যেন কোনো মাঝবয়সীর অনেকটা পথ যাওয়াকে প্রতীকীভাবে এখানে বোঝাচ্ছে, এবং সেই রকম চুড়িগুলোও তাদের কাছে রয়েছে। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিস্ট, এবং সেই মহিলাদেরই এই সি বলতে যে মহিলাকে বোঝানো হয়েছে তাদের কথাই বলা হচ্ছে, যাদের হাতগুলো হ্যাভ চেরিস্ট লালন পালন করেছে, হুজ লাভ হ্যাজ ব্লেসড, যারা ভালোবেসে সুখ দিয়েছে সন্তানদের, আশীর্বাদ দিয়েছে যাদের ভালোবাসা, অ্যান্ড ক্র্যাডলড, এবং ক্র্যাডল মানে অ্যাকচুয়ালি বুকে দোলানো বা ক্র্যাডল মানে দোলনা, ক্র্যাডলড ফেয়ার সানস, তাদের সুন্দর ছেলেদের তারা লালন পালন করেছে, দুলিয়েছে, অন হার ফেইথফুল ব্রেস্ট, তার বিশ্বাসী বুকে। অর্থাৎ এই দুটো হাতের যে মহিলা, সেই যে দু হাত দিয়ে তার সংসার পালন করেছে, ভালোবাসা দিয়ে সন্তানদের আগলে রেখেছে এবং দুলিয়েছে তার সন্তানদের তার বিশ্বস্ত বুকে, সেই মহিলাদের হাতের জন্য সুন্দর এই পার্পল কালারের, গোল্ড ফ্লেকড গ্রে কালারের ব্যাঙ্গলসগুলো তাদের কাছে রয়েছে। অ্যান্ড সার্ভস হার হাউসহোল্ড, এবং সেই মহিলারা যারা তাদের সংসার সামলেছে, সার্ভস মানে সেবা করা, হার হাউসহোল্ড, হাউসহোল্ড মানে সংসার, ইন ফ্রুটফুল প্রাইড,
সফল গৌরবে, প্রাইড মানে অহংকার বা গর্ব, আর ফ্রুটফুল মানে সফলভাবে, দে ওয়ার সাকসেসফুল, অ্যান্ড ওরশিপস দ্য গডস, এবং পুজো অর্চনা করে, পুজো করে, টু অ্যাডোর দ্য গডস মানে দেবতাদের, অ্যাট হার হাজব্যান্ড সাইড, তার স্বামীর পাশে, স্বামীর কাছে থেকে যারা দেবতাদের পুজো করেন সেই মহিলাদের বর্ণনা। দেখো একদম শেষ স্তবকে কবি আসলে সেই বেগুনি ও সোনালী দাগযুক্ত ধূসর রঙের চুড়িগুলোর কথা বলছে, যাদের জন্য তারা জীবনের অর্ধেক পথ পেরিয়েছে, যার হাত লালন করেছে, যার ভালোবাসা পুষ্ট করেছে, ব্লেসড মানে আশীর্বাদ করেছে বা সুন্দর করে ফুটিয়ে তুলেছে, আর ফুটফুটে সন্তানকে পালন করেছে তার বিশ্বস্ত বুকে, এবং গর্বের সঙ্গে সাজিয়ে তুলেছে আপন ঘর, আর স্বামীর পাশে বসে পূজা করে দেবদেবতার। ফলে এই যে মহিলারা, দেখো আমি বারবার করে আবারও বলছি, আগেও বলছি, যে এই কবিতাটি শুধুমাত্র চুড়ি নয়, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এই চুড়ি আসলে শেষ স্তবকে কিসের প্রতীক হয়ে উঠেছে বলতো? দিজ ব্যাঙ্গলস সিম্বলাইজ মাদারহুড। এই যে পার্পল কালার কিংবা গোল্ড গ্রে কালার ব্যাঙ্গলস আর সুটেবল ফর দ্য মিডল এজড ওমেন, অ্যান্ড দিজ ব্যাঙ্গলস সিম্বলাইজ মাদারহুড, মাতৃত্বের প্রতীক, অ্যান্ড মাদার্স হ্যান্ডস আর do lovingly care for and nurture their loved sons. Their love is splendid. So a worthy mother proves her efficiency. Now she worships alongside her husband, honoring the gods. দেবদেবতাদের সম্মান করে, তারা পুজো করে, তারা সুন্দরভাবে সংসার করেছে, তাদের বর্ণনা আমরা এই স্তবকে পাচ্ছি। যেন চুড়ির চেয়ে এই শেষ স্তবকে কবি গুরুত্ব আরোপ করেছেন সেই মহিলাদের উপরে। So the stanza gives insight into the image of a complete woman in the very patriarchal society, especially in the Indian context. এটা পুরুষতান্ত্রিক সমাজে আমরা বুঝতে পারছি, কারণ স্বামীর পাশে বসে তিনি পুজো করছেন। The ideal wife begets son and serves her household in a fruitful way. ভারতীয় সমাজ ব্যবস্থায় যেন, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার কথা অবশ্যই বারবার করে বলছি, যেখানে একটা মহিলা সফল, তাকে আদর্শ পত্নী বলা হবে, আদর্শ মহিলা তিনি, যিনি তার ছেলেদের বড় করেছেন, তিনি সফলভাবে জীবনযাপন করেছেন, সংসার সামলেছেন। She must worship gods at her husband's side. The colors of the bangles are also not as bright as in the previous two stanzas. আমরা মানে এর আগের যে দুটো স্ট্যাঞ্জা মাল্টি কালার, গ্রিন কালার, ইয়েলো, ডিপ রেড কিংবা ব্লু, সিলভার কালারের যে কালার কম্বিনেশন পেয়েছিলাম, এই ব্যাঙ্গলসগুলো, এই চুড়িগুলো কিন্তু সেই রকম রঙের নয়। The bangles are in purple and gold flecked grey. They represent a quite contented life. এটা একটা পরিপূর্ণ, পরিতৃপ্ত জীবনকে বোঝায়। The poet's use of cradled fair sons, যেখানে ব্যবহার করছেন cradled fair sons, suggests the ingrained attitude of the male preference in the time of Sarojini Naidu's times. তখন মানে পুরুষ সন্তান মানে সানসদের কথা, কিন্তু এখানে দেখো ডটার্সের কথা তো নেই। সেই মহিলাদের চুড়ি বিক্রি করা হচ্ছে, কিন্তু কন্যা সন্তানের কথা বলা হয়নি। যাই হোক, তাদের সমাজ, তৎকালীন সময়ের পরিস্থিতির কথা সুন্দরভাবে এই কবিতায় কিন্তু কবি ফুটিয়ে তুলেছেন, এবং ব্যাঙ্গল সেলার্সরা তাদের চুড়ি বিক্রির মধ্য দিয়ে ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতিকে চিত্রায়িত করেছেন, এবং সরোজিনী নাইডু কবি হিসাবে এই কবিতায় দুর্দান্তভাবে সফল হয়েছেন। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর এই অবশ্যই এমসিকিউগুলো তোমাদের পরের ভিডিওতে দিয়ে দেবো, তার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।